আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। আর্থিক খাত সহ রাষ্ট্র সংস্কারে $60 কোটি সহায়তা পাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে $20 কোটি দেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডি, আর বাকিটা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতেও সহায়তা করবে যুক্তরাষ্ট্র। বিস্তারিত শাকিলা করিমের রিপোর্টে। ক্ষমতার রদবদলের পর এই প্রথম ঢাকায় আসে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড ব্লু। যদিও সফরের কেন্দ্রে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। লক্ষ্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও আর্থিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। শনিবার প্রতিনিধি দলের সফর শুরু হলেও সফরের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে বসেন পররাষ্ট্র উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন ইউএসএআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কর। যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চায় উল্লেখ করে বলেন, $20 কোটি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দেওয়া হবে। এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করার ক্ষেত্রে। পরে অর্থ উপদেষ্টা জানান, বিগত সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা এগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে কি আমরা তাদের কোনো সরকারের স্পেশাল সহযোগিতা এইগুলি সব আলাপ হয়েছে, আমরা পরে এগুলোর সাথে আরো ডিটেল আলোচনা। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি। সাক্ষাতে দুদেশের সম্পর্ক জোরদারে আলোচনা করেন তারা। পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করতে আবারও পদ্মায় আসে প্রতিনিধি দল। বৈঠক শেষে সচিব জানান, নির্বাচনের রূপরেখা নিয়ে আলোচনা হয়নি প্রতিনিধি দলের সাথে, তবে অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সরকার ওরা মাত্র দায়িত্ব গ্রহণ করেছেন এবং তাদের যে সমস্ত আইডিয়া সংস্কার সংক্রান্ত এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কী করে সম্পৃক্ত হতে পারে সেই ধরনের একটা আলোচনা হয়েছে এবং এটা খুবই ফ্রুটফুল আলোচনা হচ্ছে, অর্থে যে তারা আমাদের যে পরিবর্তিত পরিস্থিতি সেই পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে একটা সম্যক ধারণা পেলেন। এদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে $40 কোটি বাজেট সহায়তায় প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের মধ্যে 422 জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন আন্দোলনে উত্তাল ছিল সারা দেশ। এই আন্দোলনে গত 13 আগস্ট পর্যন্ত 875 জন নিহত হয় বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। নিহতদের 422 জনই বিএনপির নেতাকর্মী বা সমর্থক। সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2024 সালের গণঅভ্যুত্থানে শহীদ হন 422 জন। 2023 সাল পর্যন্ত শহীদ 1551 জন, গুম 423 জন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় 700 জন, আসামি 60 লক্ষ, মামলা 1.5 লক্ষ। এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয়, বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে বিএনপির অবিচল সংগ্রাম ও অবদানের কথা তুলে ধরে ফখরুল বলেন, এই আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি, বহু বছরের নির্যাতন, নিপীড়ন ও ক্ষোভের বহিঃপ্রকাশ এটি। এই বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস। গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যথাতুর মায়ের ডাক, স্বামী হারানো বেদনা বিধুর স্ত্রীর অনন্ত আর্তনাদ, পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক হাহাকার, আর কারাগারে বন্দি ভাইয়ের জন্য
বোনের নীরব প্রার্থনা, তাদের সকলের 16 বছরের রক্ত, শ্রম, অশ্রু দিয়ে প্রতিটি পরিবারের ক্ষোভ, ক্রোধ, অব্যক্ত বিস্ফোরণ বুকে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। আন্দোলনের কৃতিত্ব নয়, স্বৈরাচার পতন নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য ছিল বলে জানান ফখরুল। আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয়, বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতাকর্মী সহযোগীদের অংশগ্রহণে গণ অভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। ছাত্র জনতার আন্দোলনকে বিনষ্ট করতে নানা ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদের দোসররাই বিভিন্ন শিল্প কারখানায় উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করছে বলে অভিযোগ ফখরুলের। সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। খান আলামিন, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা না নিলে বাংলাদেশের জন্য ঝুঁকি থেকে যাবে বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক। আন্দোলনের চেতনা বাস্তবায়ন করতে হলে তরুণদের রাজনৈতিক দলের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। আর অধিকার প্রতিষ্ঠায় সব ধরনের সংস্কার চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন তরুণদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে টিআইবি। প্রধান কার্যালয়ে এ সভায় আগামীর বাংলাদেশের গণতন্ত্র ও সুশাসন নিয়ে তরুণরা তাদের ভাবনা তুলে ধরেন। রাষ্ট্রের সব কাঠামোকে ঢেলে সাজানোর পরামর্শ দেন তারা। এই প্রশ্ন করার চর্চাটা আমাদেরকে বর্তমানে অব্যাহত রাখতে হবে, যেমন করে আপনারা যারা ক্ষমতায় যায় তারা যে রাবণ হবে এই ভয়টা আপনারা যেভাবে পাচ্ছেন। গণঅভ্যুত্থানের পরে যেই একটা স্ফুরণ ঘটেছে রাজনৈতিকভাবে চিন্তা করার এবং সামাজিকভাবে একত্র থাকার যেই জায়গাটা তৈরি হয়েছে, এটা আমাদের ধরে রাখা অত্যন্ত জরুরি। বর্তমানে গণঅভ্যুত্থানে যে স্পিরিট তৈরি হয়েছে সেটি যে কেউ যদি আন্তরিক হন, যদি বাংলাদেশের মানুষের প্রতি, দেশের প্রতি তার ভালোবাসা থেকে থাকে, তাহলে তিনি অবশ্যই তার দলকে, তার প্রতিষ্ঠানকে এবং নিজে ব্যক্তিগতভাবে রূপান্তরিত হতে সক্ষম। নতুন বাংলাদেশে গঠনমূলক কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এমন প্রত্যাশা সভায় অংশ নেয়া অনেকের। সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করব, যে পরিকল্পনার মধ্য দিয়ে আমরা এমন একটা প্রজন্ম, এমন একটা বাংলাদেশ তৈরি করার চেষ্টা করব যারা শুভ বোধ সম্পন্ন মানুষ হিসেবে তৈরি হবে। আমরা অনেক নিয়ম কানুন কাঠামো জাস্ট কপি করে এসে বসিয়ে আমাদের দেশের সঙ্গে মিলিয়ে আগানোর চেষ্টা করছি, কিন্তু আমাদের দেশটা অন্যরকম, আমাদের দেশের মানুষ অন্যরকম। তাদের কথা ভেবে, তাদের চিন্তার কথা ভেবে, তাদের ভাবনার কথা ভেবে, তারা আমাদের আবহাওয়ার কথা ভেবে, সব কিছুর কথা ভেবে আসলে আমাদের রাষ্ট্র কাঠামোটা তৈরি হওয়া উচিত, আমাদের আইনের কাঠামোটা তৈরি হওয়া উচিত। আর আন্দোলনের চেতনা বাস্তবায়ন করতে হলে তরুণদের রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক। এবং আমলাতন্ত্র দখলবাজি বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর কোনো ইতিহাসে কিন্তু এরকম দৃষ্টান্ত নাই যে নজির সেক্রেটারিয়েটে ঘটেছে। এইটা যদি হয় আমাদের নতুন বাংলাদেশের সিনড্রোম, লক্ষণ, তাহলে কিন্তু আমাদের অনেক শঙ্কার, উদ্বেগের কারণ রয়েছে। আমরা সেই জায়গাটা মনে রাখতে হবে। তাদেরকে বলবো আপনারা শিক্ষা গ্রহণ করুন, না করলে কিন্তু আপনারা নিজেদেরকে ওই ফ্যাসিবাদের জায়গায় উপস্থাপন করবেন এবং সেখানে একইভাবে আপনাদের পতন হতে হবে। নতুন বাংলাদেশে দুর্নীতিবাজ সুযোগ সন্ধানীরা যাতে ক্ষমতায় যেতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা যে ইকবাল অনিক, RTV, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত 5 দিন রিমান্ড মঞ্জুর করেন। গতকাল রাতে রাজধানীর ইস্কাটন থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। পরে আদাবর থানায় তাকে হস্তান্তর করা হয়। শ্রমিকদের অসন্তোষ কাটিয়ে কর্মচাঞ্চল্য ফিরেছে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে। রোববার সকালে শ্রমিকদের কর্মস্থলে যোগ দেওয়ার মাধ্যমে শুরু হয় উৎপাদন। তবে কারখানা এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েনের পাশাপাশি রয়েছে সেনা টহল। এদিকে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি আশুলিয়া শিল্পাঞ্চল পরিদর্শন করেছে। এ সময় অতিরিক্ত শ্রম সচিব সবুর হোসেন নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল আশুলিয়ার বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিক এবং মালিকদের সঙ্গে কথা বলেন। কাজ চলতেছে, ভালোভাবে চলতেছে। এর আগে আন্দোলন হয়েছিল, বেতনের জন্য বেতন দিছে। আন্দোলনে আসলে মালিকেরও ক্ষতি, আমাদের ক্ষতি, কর্ম পরিবেশ নষ্ট হয়ে যায়, এটা আমাদের সবারই ক্ষতি।
কর্ম করে এখানে কর্মস্থল একটা বন্ধ হলে সবার জন্য ক্ষতি। স্থল নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বিরতিহীন বৃষ্টিতে বরিশাল ও খুলনা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভোর থেকে বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে অফিসগামী রাজধানীবাসীর। নোয়াখালী লক্ষ্মীপুরে পানি বাড়লেও নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা নেই বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র। সোমবার থেকে বৃষ্টিপাত কমে আসবে। মাহিন আরাফাতের রিপোর্টে থাকছে বিস্তারিত। বৈরী আবহাওয়ায় শুক্রবার থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা শহর। জলাবদ্ধতা দেখা দিয়েছে শহরের বিভিন্ন রাস্তায়। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। একই অবস্থা বরিশাল নগরীতেও। 110 মিলিমিটার বৃষ্টিতে ডুবে আছে পুরো শহর। বাসাবাড়িতে আটকা পড়ে দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা। শনিবার বিকেল থেকে বন্ধ আছে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল। দুদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম, ভোলা, পটুয়াখালী, বরগুনা সহ উপকূলীয় ও দেশের মধ্যভাগের কয়েকটি জেলায়। নোয়াখালীতে পানি বাড়ায় নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। ঝালকাঠি ও চুয়াডাঙ্গাতেও বৃষ্টি হচ্ছে। ফসল নষ্টের পাশাপাশি গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন এলাকাবাসী। এদিকে ভোর থেকে রাজধানী ঢাকায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী লোকজন। পানি জমে যাওয়ায় রাস্তায় যানজট রয়েছে। সোমবার থেকে বৃষ্টিপাত কমে আসার কথা জানিয়েছেন আবহাওয়া অফিস। পরিস্থিতি স্বাভাবিক হলে উঠে যাবে সমুদ্র বন্দরের বিপদ সংকেত। আগামীকালকে থেকে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কমে আসবে এবং হয়তো বৃষ্টিপাতটা দেশের পশ্চিমাঞ্চলে অর্থাৎ রাজশাহী, রংপুরে, খুলনা বিভাগের বৃষ্টিটা কিছুটা থাকতে পারে। তবে দেশের অন্যান্য বৃষ্টিপাত কমে আসবে এবং তাপমাত্রাটা বাড়বে। আজকে পর্যবেক্ষণ করবো এবং আগামীকালকে সকাল পর্যন্ত দেখবো। এরপর পরিস্থিতি বিবেচনায় এটা হয়তো উঠে যেতে পারে। এদিকে দেশে নতুন করে কোথাও বন্যা শঙ্কা নেই বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস কেন্দ্র। না, এই মুহূর্তে আসলে বন্যা সম্ভাবনা নেই। মানে কক্সবাজার ওই এলাকার এখন পানি কমা শুরু করেছে অলরেডি। বৃষ্টিপাত হচ্ছে মূলত আপনার খুলনা বিভাগ, বরিশাল বিভাগ আর হচ্ছে ঢাকা বলতে ঢাকার সাথে হচ্ছে আপনার ফরিদপুর, তারপর হচ্ছে গোপালগঞ্জ, এইসব জায়গায় বৃষ্টি হচ্ছে। তো এইসব জায়গাতে আসলে পাহাড় ধসে তেমন কোনো ঝুঁকি নেই। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে নদীর পানিও কমতে শুরু করবে বলে জানান এই কর্মকর্তা। মাহিন আরাফাত, RTV। ভুয়া মুক্তিযোদ্ধারা জাতির সাথে প্রতারণা করেছে মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেছেন, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। রোববার দুপুরে সচিবালয়ে কথা জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের মতো গৌরবোজ্জ্বল কোনো কিছু এ জাতির জীবনে আর নেই। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে তার সাথে দেখা করতে আসেন অস্ট্রেলিয়ান হাই কমিশনের কর্মকর্তা। সাম্প্রতিক বন্যা কবলিত এলাকায় পুনর্বাসনে তারা সরকারকে সহযোগিতা করতে চায় বলেও জানিয়েছেন উপদেষ্টা। বন্যা কবলিত এলাকায় কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি নির্ধারণের কাজ এখনও শেষ হয়নি বলে জানান উপদেষ্টা। যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সুবিধাদি গ্রহণ করে থাকে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। এটা তো প্রতারণা করেছে জাতি। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা অপমানিত বোধ করছে এই বিষয়টা নিয়ে। 3700-র মতো মামলা পেন্ডিং আছে, যেখানে রিট করা আছে। এই মামলাগুলোকেও এখানে অ্যাড্রেস করা হবে। মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রায় 6 দিন বন্ধ থাকার পর দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের 3য় ইউনিট চালু হয়েছে। বেলা 2টা থেকে সেখানে বিদ্যুৎ উৎপাদন হয়। 3য় ইউনিটটি থেকে 200 থেকে 220 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে জানান প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিকী। বলেন, এতে কয়লা ব্যয় হবে প্রতিদিন 2200 থেকে 2300 মেট্রিক টন। এর আগে দীর্ঘদিন বন্ধ থাকা প্রথম ইউনিট চালু করা হয় গেল 12 সেপ্টেম্বর। সেখান থেকে উৎপাদন করা হচ্ছে 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ। থানায় মামলা রেকর্ড হলেই এজাহার নামীয় আসামি ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। রবিবার সকালে ডিএমপি সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে আসামি ধরা হবে। এছাড়া ঢাকায় পুলিশ হত্যা, থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না। পুলিশ হত্যা এবং থানার লুটপাটের ঘটনায়ও মামলা হবে বলেও জানান তিনি।
ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চেন্নাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিকেলে চেন্নাই আন্তর্জাতিক এয়ারপোর্টে পা রাখেন নাজমুল হোসেন শান্তর দল। এরপর ঐতিহ্য মেনে হোটেলে বরণ করা হয় টাইগারদের। এদিন দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়াল দেয় দলটি। তবে কাউন্টি খেলতে যাওয়ায় দলের সঙ্গে ছিলেন না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সরাসরি ইংল্যান্ড থেকে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। 19 সেপ্টেম্বর চেন্নাইতে হবে সিরিজের প্রথম টেস্ট, আর দ্বিতীয় টেস্ট কানপুরে শুরু হবে 27 সেপ্টেম্বর। আসন্ন 26 সেপ্টেম্বর বাফুফে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সংগঠক তরফদার রাহুল আমিন। রবিবার বিকেলে 5 তারকা একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া সম্পাদক, জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ও ডাকসুর সাবেক নেতা খায়রুল কবির খোকন সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এ সময় দেশের ফুটবলের রূপরেখা পরিবর্তনের লক্ষ্যের কথা জানান রুহুল আমিন। আমি সভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব, সেইটা ডিক্লারেশন আজকে হয়েছে জেলা বিভাগীয় পরিষদ থেকে এবং ক্লাবদের থেকে। আমরা নতুন এবং পুরানো সমন্বয়ে আমরা একটা শক্তিশালী বোর্ড তৈরি করব, যে বোর্ডটাকে মানুষেরকে ট্রাস্ট অর্জন করতে পারবে। এই যে প্রপার যে ইউটিলাইজেশন যে হয় নাই, এই যে আমাদের ট্রাস্ট আমরা নষ্ট করে ফেলেছি, এটাকে বিল্ড করার জন্য আমরা একটা শক্তিশালী বোর্ড আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। রাতের সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।